বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো বর্তমানে জাহাজে হেডলাইট থাকে না কেন, আর হেডলাইট কি টাইটানিক জাহাজকে তার ওই দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারতো। চলুন জানি। 10ই এপ্রিল 1912 সেই সময়কার সবচেয়ে বড় জাহাজ টাইটানিক ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের দিকে প্রায় 2240 জন প্যাসেঞ্জার ও তাদের ক্রু মেম্বারদের নিয়ে জাহাজটি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে তার প্রথম যাত্রা শুরু করে। এটি এমন একটি মহাসাগর যার মধ্যে প্রচন্ড হিমশৈল ভেসে বেড়াতো, কিন্তু তখনও পর্যন্ত কোনো বড় জাহাজ ওই হিমশৈল দ্বারা কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন হয়নি। কিন্তু 14ই এপ্রিল 1912 যেটা কেউ ভাবেনি সেটাই ঘটতে চলেছিল। যখন টাইটানিক জাহাজ নিউ ইয়র্ক থেকে প্রায় 745 কিলোমিটার দূরে অবস্থিত ছিল, তখন আকাশ ছিল পুরো মেঘে ঢাকা, তাই চাঁদের আলো দেখা যাচ্ছিল না। এই কারণে জাহাজের সামনে কিছু দেখতে পাওয়া প্রায় অসম্ভব ছিল। কিন্তু তার সত্ত্বেও জাহাজে থাকা ক্রুরা টাইটানিক জাহাজ থেকে প্রায় 500 মিটার দূরে একটি পাহাড় সমান হিমশৈল বা আইসবার্গকে দেখতে পায়। 269 মিটার লম্বা টাইটানিক জাহাজ রাতের অন্ধকারে 41 কিমি/ঘন্টা গতিবেগে ওই বিশাল হিমশৈলটির দিকে এগিয়ে যেতে থাকে। আর এই সংঘর্ষটাকে আটকানো প্রায় অসম্ভব ছিল, কারণ এই বিশাল জাহাজটিকে থামাতে ও ঘোরাতে অনেক বেশি সময় লাগে, আর এই সময়টি টাইটানিকের কাছে ছিল না। আর এই হিমশৈলটিকে দেখার ঠিক 40 সেকেন্ড পরই টাইটানিক গিয়ে ওই হিমশৈলটির সাথে ধাক্কা খায়, যার ফলে টাইটানিকের মেটাল বডিতে একটি বড়সড় ছিদ্র হয়ে যায়। আর দেখতে দেখতে 3 ঘন্টার মধ্যেই প্রায় 1500 প্যাসেঞ্জারের সাথে আনসিঙ্কেবল জাহাজ টাইটানিক আটলান্টিক মহাসাগরের তলায় তলিয়ে যায়। আর এই ঘটনা শুধু টাইটানিকের সাথেই ঘটেনি, আমাদের ইতিহাসে আরো অনেক এইরকম ঘটনার কথা উল্লেখ রয়েছে, যেখানে আরো অনেক জাহাজ রাতের অন্ধকারে একে অপরের সাথে বা অন্য কোনো বস্তুর সাথে ধাক্কা খেয়ে ডুবে গেছে। 19 এপ্রিল 1912 এই দুর্ঘটনা 4 দিন পর আমেরিকা নিউ ইয়র্ক শহরে একটি ইনভেস্টিগেশন কমিটি তৈরি করা হয়, যার কাজ ছিল টাইটানিক দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা ক্রু মেম্বার ও যাত্রীদের কাছ থেকে এটা জানা এই জাহাজ দুর্ঘটনার আসল কারণ কি ছিল, আর কি করলে এই দুর্ঘটনাটাকে আটকানো যেতে পারতো। আর এই ইনভেস্টিগেশনে উঠে আসে এক চমৎকার তথ্য, আর সেটা হলো টাইটানিকের ক্রু মেম্বারদের কাছে যদি স্পটলাইট বা হেডলাইটের মতন কোনো কিছু যদি থাকতো, তাহলে রাতের অন্ধকারে সমুদ্র ভাসমান ওই হিমশৈলটাকে আরো অনেক আগে দেখতে পাওয়া যেত এবং টাইটানিককে ওই ধাক্কা থেকে রক্ষা করা যেত। আর আমিও এটাই ভাবি, যখন রাতের অন্ধকারে গাড়ি চালানোর জন্য, ইলেকট্রিক চালানোর জন্য আর ট্রেন চালানোর জন্য আমাদের হেডলাইটের প্রয়োজন হয়, তাহলে রাতের অন্ধকারে জাহাজ চালানোর জন্য অবশ্যই হেডলাইটের প্রয়োজন হবে। আর আপনারা যদি আমার মতনই ভেবে থাকেন হেডলাইট থাকলে টাইটানিক জাহাজের ওই অ্যাক্সিডেন্ট হতো না, তাহলে আপনারাও ভুল ভাবছেন। কারণ বেশিরভাগ বিশেষজ্ঞদের মতে জাহাজের ক্ষেত্রে হেডলাইট যতটা না উপকারিত হবে, তার চেয়ে অনেক বেশি ক্ষতিকারক প্রমাণিত হবে। মানে টাইটানিক জাহাজে যদি হেডলাইট লাগানো থাকতো, তাহলে টাইটানিক জাহাজ তার ওই যাত্রা শুরু করার কিছু সময়ের মধ্যে আরো বড় কোনো দুর্ঘটনার শিকার হয়ে যেত। কিন্তু কেন? দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান তাদের সেই সময়কার সবচেয়ে বড় ডেস্ট্রয়ার আকাসুকি নামে যুদ্ধ জাহাজে 2টি বিশাল আকারে কার্বনাক হেডলাইট লাগিয়েছিল, কারণ জাপানি আর্মি প্ল্যান করেছিল তারা এই পাওয়ারফুল হেডলাইটের সাহায্যে সমুদ্রের মধ্যে রাতের অন্ধকারে অনেক দূরে লুকিয়ে থাকা শত্রু পক্ষের জাহাজকে খুব সহজেই দেখতে পাবে, আর এই পাওয়ারফুল হেডলাইটের সাহায্যে তাদেরকে বিভ্রান্ত করে তাদের উপরে আক্রমণ করে দেবে। এই প্ল্যানটি শুনতে খুব ভালো লাগলে হয় এর ঠিক উল্টো। 12ই নভেম্বর 1942 রাতের অন্ধকারে সমুদ্রের মধ্যে এক যুদ্ধ চলাকালীন জাপানি সেনারা আকাসুকির ওই বিশাল হেডলাইটগুলিকে জ্বালে। তখন তারা সামনে থাকা একটি আমেরিকান যুদ্ধ জাহাজকে দেখতে পেয়েছিল, কিন্তু এরই সাথে দূরে থাকা অন্য আমেরিকান যুদ্ধ জাহাজগুলি ওই হেডলাইটটির কারণে জাপানি সেনাদের ও তাদের জাহাজের এক্সাক্ট লোকেশন জানতে পেরে যায়, যার ফলে দূরে থাকা সমস্ত আমেরিকান জাহাজগুলি আকাসুকি জাহাজকে টার্গেট করে। আর হেডলাইট থাকার জন্য তাদের এই টার্গেট খুবই অ্যাকুরেসির সাথে হয়। আর কিছুক্ষণের মধ্যেই আমেরিকান যুদ্ধ জাহাজের দল জাপানি সেনাদের ওই আকাসুকি জাহাজকে ধ্বংস করে দেয়। এটি একটি কারণ ছিল যার জন্য জাহাজে হেডলাইট লাগানো হতো না। কিন্তু আপনারা বলবে, এখন তার যুদ্ধ জাহাজ চলছে না, তাহলে নর্মাল ক্রু জাহাজগুলিতে হেডলাইট লাগানো থাকে না কেন? এই প্রশ্নের উত্তরে বলি, এর জন্য জাহাজের মধ্যে এক বিশেষ ধরনের ক্রু মেম্বার থাকে, যাদের কাজ হলো জাহাজের সামনে সবসময় লক্ষ্য রাখা এবং বিপজ্জনক কিছু জাহাজের সামনে দেখলে ক্যাপ্টেনকে তা জানানো। এদের লুক আউট বা লুক আউট পার্সন বলা হয়, যারা তাদের এই কাজে এতটাই দক্ষ হয় যেখানে সমুদ্রের দিগন্ত রেখা বরাবর আমরা একটি বড় জাহাজকে ছোট বিন্দু আকারে দেখি, সেখানে লুক আউট পার্সন ওই বিন্দু আকারে জাহাজটিকে দেখে এবং ক্যালকুলেশন করে বলে দিতে পারে জাহাজটির সাইজ, জাহাজটির গতিবেগ এবং জাহাজটি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ইত্যাদি বিষয়। তাই বর্তমানে মডার্ন টেকনোলজি থাকা সত্ত্বেও প্রায় প্রতিটি জাহাজে লুক আউট ক্রুদের রাখা হয়। কিন্তু এখানেও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, রাতের অন্ধকারে লুক আউট পার্সন অন্য জাহাজের লাইট দেখে ওই জাহাজটির সাইজ, জাহাজটির গতিবেগ এবং জাহাজটি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ইত্যাদি বলতে পারে। এবার আপনারা বলবেন, আপনি তো এইমাত্র বললেন জাহাজে হেডলাইট লাগানো থাকে না, তাহলে লুক আউট পার্সন কি লাইট দেখে এই সব কিছু বলতে পারে? এর জন্য জাহাজে এক বিশেষ ধরনের নেভিগেশন লাইট লাগানো
লাগানো থাকে। 1848 সালে ইংল্যান্ড একটি বিশেষ নিয়ম তৈরি করে, যেখানে বলা হয়েছিল রাতের অন্ধকারে সমুদ্রের মধ্যে চলাচলকারী সকল প্রকার জাহাজ ও বোটের মধ্যে লাল, সবুজ আর হলুদ লাইটের কম্বিনেশনে এক প্রকার নেভিগেশন লাইট জাহাজের মধ্যে থাকতে হবে, যাদের নেভিগেশন লাইট রানিং আর পজিশন লাইট নামে রাখা হতো। আর এই লাইটের ব্যবহারের ফলে রাতের অন্ধকারে দুটি জাহাজের মধ্যে ঘটতে থাকা অ্যাক্সিডেন্ট একবারে কমে যায়, কারণ এই নেভিগেশন লাইটগুলো খুবই বিচিত্র ছিল। এই নেভিগেশন লাইট আপনার নিজের জাহাজের নেভিগেশনের জন্য ছিল না, বরং সমুদ্রতে রাতের অন্ধকারে আপনার জাহাজের সাথে ভাসতে থাকা অন্য জাহাজের নেভিগেশনের জন্য ছিল, যেখানে অন্য জাহাজের লুক আউট ক্রু আপনার জাহাজের নেভিগেশন লাইটের কম্বিনেশন দেখে কয়েক কিলোমিটার দূর থেকেই রাতের অন্ধকারে ওই জাহাজের লুক আউট ক্রু বলে দিতে পারতো যে আপনার জাহাজটি কত বড়, আপনার জাহাজটি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এবং আপনার জাহাজের গতিবেগ। চলুন এবার জেনে নেওয়া যাক এই নেভিগেশন সিস্টেম কিভাবে কাজ করে। দেখুন, এটি একটি জাহাজ যার রাইট সাইডে একটি ছোট্ট সবুজ লাইট লাগানো থাকে এবং ঠিক এর বিপরীত দিকে জাহাজটির লেফট সাইডে একটি ছোট্ট লাল লাইট লাগানো থাকে। আর ঠিক এই দুটো লাইটের মাঝখানে জাহাজের ঠিক এই উপরের অংশতে একটি হলুদ বা সাদা লাইট লাগানো থাকে। আর এই তিনটে লাইটের কম্বিনেশনকে দেখে আপনি একটি জাহাজের মুভিং ডাইরেকশন বলে দিতে পারবেন। চলুন এবার জানি আপনি এই কাজটিকে কিভাবে করবেন। যদি আপনি সমুদ্রের মধ্যে থাকা একটি জাহাজের মধ্যে একটি সবুজ লাইট এবং তার উপরে একটি হলুদ লাইট জ্বলতে দেখেন এবং দুটি লাইট একই সাথে একই দিকে মুভ করছে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে জাহাজটি লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যাচ্ছে। আর ঠিক এর বিপরীত দিকে আপনি সমুদ্রতে থাকা একটি জাহাজের মধ্যে একটি লাল লাইট এবং তার উপরে একটি হলুদ লাইট জ্বলতে দেখেন এবং লাইট দুটি একই সাথে একই দিকে মুভ করছে, তখন আপনাকে বুঝতে হবে জাহাজটি রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে যাচ্ছে। কিন্তু আপনি যদি ত্রিভুজ আকারে লাল, হলুদ এবং সবুজ এই তিনটি লাইটকে একই সাথে জ্বলতে দেখেন আর এই লাইট তিনটি ক্রমশ হালকা লাইট থেকে উজ্জ্বল লাইটে পরিণত হচ্ছে, তখন আপনাকে বুঝে নিতে হবে ওই জাহাজটি আপনার জাহাজের দিকে সোজা এগিয়ে আসছে। আর এইভাবেই নেভিগেশন লাইট দেখে লুক আউট পার্সন একে অপরের লোকেশন জানতে পারে ও নিজেদের মধ্যে কমিউনিকেশন করে। কিন্তু এবার আপনারা বলবেন, টাইটানিক তো একটি হিমশৈলের কারণে ডুবে গিয়েছিল, তাহলে সমুদ্রের মধ্যে থাকা হিমশৈল ও অন্যান্য বস্তুকে দেখার জন্য জাহাজে হেডলাইট অবশ্যই প্রয়োজন। কিন্তু এখানেও আপনারা ভুল ভাবছেন। চলুন এই বিষয়টিকে একটু ভালোভাবে বুঝে নেওয়া যাক। ধরুন রাতের অন্ধকারে আপনি একটি গাড়ি চালাচ্ছেন আর সেই গাড়িটা 4 থেকে 5 মিটার লম্বা। এক্ষেত্রে রাতের অন্ধকারে গাড়িটাকে ঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার গাড়ির হেডলাইটের আলোর ফোকাসকে মোটামুটি 100 মিটার দূরে গিয়ে পৌঁছাতে হবে, যার ফলে আপনি গাড়ির 100 মিটার আগে পর্যন্ত দেখতে পাবেন। এর জন্য আপনার ব্রেন প্রয়োজনে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে গাড়িটাকে ঠিক জায়গায় দাঁড় কাটিয়ে দেবে। কিন্তু জাহাজের ক্ষেত্রে এইসব মেজারমেন্ট পাল্টে যাবে। চলুন টাইটানিক জাহাজের উদাহরণ নিয়ে এই বিষয়টিকে সহজভাবে বোঝা যাক। টাইটানিক জাহাজ প্রায় 269 মিটার লম্বা ছিল, কিন্তু বর্তমানে টাইটানিকের চেয়েও দ্বিগুণ লম্বা জাহাজ রয়েছে। জাহাজের যে অংশে বসে ক্যাপ্টেন জাহাজটিকে কন্ট্রোল করে, যাকে হুইল হাউস বলে, সেই অংশটা বেশিরভাগ জাহাজের মাঝখানে অবস্থিত থাকে। সেখান থেকে জাহাজের বু বা জাহাজের সামনের অংশ দূরত্ব হয় প্রায় 100 মিটার। তাই এক্ষেত্রে গাড়ির মতন 100 মিটার আগে পর্যন্ত দৃশ্যমান হেডলাইটকে জাহাজে লাগালে হবে না। যেমনটা আমরা প্রথমেই দেখেছি, টাইটানিক জাহাজ তার 500 মিটার আগে অবস্থিত থাকা হিমশৈলটাকে দেখলেও জাহাজে থাকা ক্রুরা টাইটানিক জাহাজটিকে ওই অ্যাক্সিডেন্ট থেকে আটকাতে পারেনি। আর তখন টাইটানিক জাহাজ মাত্র 41 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছিল। এর মানে কোনো জাহাজ ও কোনো বস্তুর মধ্যে হওয়া অ্যাক্সিডেন্টকে আটকানোর জন্য ওই জাহাজটির হেডলাইটের ভিজিবিলিটি মানে দৃশ্যমানতা মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত হতে হবে। যার মানে এখানে অনেক বেশি ব্রাইট বা উজ্জ্বল লাইট প্রয়োজন হবে, যেটা জাহাজের মধ্যে লাগানো টেকনিক্যালি সম্ভব। কিন্তু এই লাইট জাহাজে লাগানোর ফলে আপনার সামনে থাকা অন্য জাহাজ শুধু আপনার হেডলাইটের আলোটিকে দেখতে পাবে, যার ফলে সে কখনো আপনার জাহাজের গতিবেগ ও মুভিং ডাইরেকশন বুঝতে পাবে না। এটা ঠিক এমনই হবে যখন আমরা রাতের অন্ধকারে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাই, তখন আমাদের সামনে থাকা গাড়িটির হেডলাইট যদি আপার করা থাকে, সেই হেডলাইটের আলো আমাদের চোখে এসে লাগে আর আমরা কনফিউজ হয়ে যাই, যার ফলে আমাদের বিভিন্ন দুর্ঘটনা ঘটে। কিন্তু সমুদ্রের ক্ষেত্রে এই কন্ডিশন আরো খারাপ হয়ে ওঠে, কারণ আমরা যখন কোনো রাস্তায় গাড়ি চালাই সেই রাস্তা সমতল হয়, কিন্তু সেক্ষেত্রে জাহাজ সমুদ্রের ঢেউয়ের সাথে উপর নিচে হয়ে চলতে থাকে। তাহলে এমন সময় জাহাজে যদি কোনো ফিক্স হেডলাইট লাগানো থাকে, তখন ওই হেডলাইটের আলো সমুদ্রের ঢেউয়ের সাথে উপর নিচে হতে থাকবে, যার ফলে সামনে থাকা অন্য জাহাজ কনফিউজ হয়ে যাবে। এরই সাথে এই লাইট সমুদ্রের ঢেউ ও হিমশৈলের সাথে প্রতিফলিত হয়ে আপনার নিজের ভিজিবিলিটিতে ইন্টারফেয়ার করবে। মানে বলতে পারেন এখানে আপনার জাহাজ দুইভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রথমত, আপনার সামনে থাকা জাহাজ আপনার হেডলাইটের উজ্জ্বল আলো দ্বারা কনফিউজ হয়ে আপনার জাহাজের সাথে ধাক্কা খাবে। আর দ্বিতীয়ত, সমুদ্রের ঢেউ ও হিমশৈলের সাথে ওই হেডলাইটের আলো প্রতিফলিত হয়ে আপনার নিজের ভিজিবিলিটিতে ইন্টারফেয়ার করবে, যার ফলে আপনি আপনার জাহাজের সামনে থাকা প্রতিবন্ধকতাগুলিকে স্পষ্ট দেখতে পাবেন না এবং আপনি দুর্ঘটনার শিকার হবেন। এছাড়া হেডলাইটের ফলে ওই ছোট্ট নেভিগেশন লাইটগুলিকে দেখতে পাওয়া যাবে না।
এই কারণে জাহাজে হেডলাইট লাগানো হয় না। আর নেভিগেশন লাইটকে সমুদ্র যাত্রার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়, যার সাহায্যে আমরা আমাদের পজিশন ও মুভিং ডাইরেকশন নিজের ও অন্যের দৃষ্টিভঙ্গিতে হস্তক্ষেপ না করে খুব সহজেই জানতে পারি। আর যদি বলা হয় রাতের অন্ধকারে হিমশৈল বা অন্য কোনো বস্তুর হাত থেকে বাঁচার কথা, তাহলে বলি আজ থেকে কিছু দশক আগে এই বিষয়টা অনেক বেশি মুশকিল ছিল। জাহাজকে সম্পূর্ণভাবে তার ক্যাপ্টেন ও লুক আউট ক্রুদের উপরে নির্ভর করতে হতো। কিন্তু বর্তমান সময়ে র্যাডার ও জিপিএস এর মতন টেকনোলজি থাকার কারণে এইসব বিষয়গুলিকে নিয়ে আর চিন্তা করতে হয় না। জাহাজের মধ্যে লাগানো থাকা র্যাডার থেকে নির্গত ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েভ যখন জাহাজের চারপাশে থাকা বস্তুর সঙ্গে ধাক্কা খেয়ে আবার ফিরে আসে, তখন জাহাজের চারপাশে থাকা ওইসব বস্তুগুলির ডিটেইলে একটি ম্যাপ তৈরি হয়ে যায় এবং এই ম্যাপ থেকে ক্রু মেম্বাররা বুঝতে পারে জাহাজের চারিপাশে কোথায় কি রয়েছে। আর জিপিএস মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম এই জাহাজ এবং তার আশপাশে থাকা জাহাজের রিয়েল টাইম লোকেশন দেখিয়ে ক্রু মেম্বারদের অনেক বেশি সাহায্য করে। কিন্তু বেশিরভাগ জাহাজে র্যাডার টেকনোলজি ব্যবহার করা হয়। আর এই প্রযুক্তি দুটি ব্যবহারের সাথে সাথে লাল, সবুজ এবং হলুদের নেভিগেশন লাইট কম্বিনেশন মিলিত হয়ে এমন একটি ফুল প্রুফ সিস্টেম তৈরি করে, যার ফলে একটি জাহাজের সঙ্গে অন্য জাহাজের ও হিমশৈলের মতন বস্তুর সঙ্গে ধাক্কা প্রায় হয় না বলেই চলে। এই কারণে রাতের অন্ধকারে এইসব টেকনোলজির উপরে ভরসা করে বড় বড় জাহাজগুলি খুব সহজভাবে তাদের সমুদ্র যাত্রা সম্পূর্ণ করে। এছাড়া আরেকটি বড় কারণের জন্য জাহাজে কখনোই হেডলাইট লাগানো হয় না, ওটা হলো মারিন লাইন। দেখুন, সমুদ্রের মধ্যে বসবাসকারী প্রাণীরা আলোর প্রতি খুবই সংবেদনশীল হয়। আর কোনো জাহাজে যদি হেডলাইট লাগানো থাকে, সেই হেডলাইটের উজ্জ্বল আলো দ্বারা ওইসব প্রাণীগুলি বিভ্রান্ত হবে এবং তারা নিজেদের পথ হারাবে। আর এইসব কারণের জন্যই জাহাজে কখনো হেডলাইট লাগানো হয় না। কিন্তু কিছু জাহাজ আছে যাদের হেডলাইট লাগানো থাকে, এদেরকে আইস ব্রেকার বলা হয়, যাদের বেশিরভাগ নর্থ পোল ও সাউথ পোলে দেখা যায়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।